আচ্ছা, সৌন্দর্য কি একটা মানুষের জীবনে সবচেয়ে বড় কিছু? হ্যাঁ, আজকের গল্পটা যেন তারই একটা বাস্তব প্রতিচ্ছবি, যেখানে এই মেয়েটি তার যৌবনকে ধরে রাখতে সবার চোখের আড়ালে তার শরীরে ইনজেক্ট করে ভয়ানক এক ঔষধ, যার ফলে মেয়েটি চির সুন্দরী হয়ে যায়। কিন্তু বিপত্তি বাজে তখন যখন এই মেয়েটি আরো বেশি সুন্দরের আশায় ঔষধের অতিরিক্ত ডোজ নিয়ে ফেলে, যার ফলাফল হয় খুবই ভয়ানক। তার পুরো চেহারা একেবারে বিকৃত হয়ে যায়। এখন কথা হচ্ছে, এই মেয়েটি কি পারবে তার হারানো রূপ যৌবনকে ফিরিয়ে আনতে, নাকি তাকে এই অবস্থায় শেষ হয়ে যেতে হবে? সেটাই দেখতে চলেছি আজকের পুরো গল্পে। আর হ্যাঁ, আমি হলফ করে বলতে পারি, এই গল্পটা দেখার পর এর রেশ তোমাদের মস্তিষ্কে থেকে যাবে কয়েকদিন। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতে দেখা যায় একজন লোক ডিমের কুসুমের ভেতরে একটি গ্রিন কালারের লিকুইড ইনজেক্ট করে। এর কিছুক্ষণ পর সেই কুসুম থেকে আরেকটি কুসুম বের হয়ে আসে। এরপরে দৃশ্য পরিবর্তন হয়। আমরা একটি স্থানে কিছু লোকদেরকে এলিজাবেথ স্পার্কাল নামের একটি স্টার তৈরি করতে দেখতে পাই। আসলে এলিজাবেথ খুবই সুন্দরী একজন মডেল এবং একটি শোয়ের হোস্ট। স্টারটি তৈরি হওয়ার কিছু বছর পর্যন্ত অনেক মানুষ এখানে এসে সেলফি তুলত, কিন্তু ধীরে ধীরে এই স্টার থেকে মানুষের আগ্রহ কমতে থাকে এবং একটা সময় এই স্টারটি ভেঙে যায়। তারপর কেউ এসে আর এই স্টারটিকে ঠিক করেনি। এটা দেখেই বোঝা যায় এলিজাবেথের প্রতি মানুষের ইন্টারেস্ট অনেক কমে গিয়েছে। এরপর আমরা সেই এলিজাবেথ স্পার্কেলকে দেখতে পাই, যার বয়স এখন 50 বছর। এখন সে অনেকটা বৃদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু তবুও সে এখনো সেই শোয়ের হোস্ট হিসেবেই আছে। শুটিং এর পর সে যখন ওয়াশরুমে যাচ্ছিল, তখন সে জানতে পারে লেডিস ওয়াশরুম কোনো কারণে বন্ধ। তাই সে পুরুষের ওয়াশরুমে চলে যায়। তখনই সেখানে শোয়ের ডিরেক্টরও চলে আসে। সে ফোনে কারো সাথে কথা বলছিল যে এলিজাবেথ আগের মতো নেই। এলিজাবেথের কারণে আমাদের শোয়ের রেটিং অনেক বেশি কমে যাচ্ছে। আমি এখন এলিজাবেথকে রিপ্লেস করে দিব। আমার তার থেকে কোনো নতুন সুন্দরী তরুণী মেয়েকে দরকার। এগুলো শুনে ওয়াশরুমে থাকা এলিজাবেথ পুরোপুরি ভেঙে পড়ে। সে যে সৌন্দর্য নিয়ে গর্ব করত তা আজকে শেষ হয়ে গিয়েছে। সে আয়নায় নিজের চেহারা ভালোভাবে দেখতে থাকে। সেখানে সে পরিষ্কার দেখতে পারে তার চেহারায় বয়সের ছাপ ফুটে উঠেছে। বয়স বেড়ে যাওয়াতে তার কোনো দুঃখ ছিল না, কিন্তু এখন তার দুঃখ আরো বেড়ে গিয়েছে, কারণ তাকে শো থেকে বের করে দেওয়া হচ্ছে। এখন সে এমনিতে তো সবকিছু ছাড়বে না। এজন্য সে প্রথমে তার ডিরেক্টরের সাথে কথা বলে। ডিরেক্টর বলে, দেখো এলিজাবেথ, আমি তোমার কোনো প্রকারের সাহায্য করতে পারবো না, কারণ আমার সই চলে মানুষদেরকে নিয়ে। ডিরেক্টরের কথা এলিজাবেথ অনেক বেশি কষ্ট পায়। সে সেখান থেকে বেরিয়ে পড়ে, কিন্তু ড্রাইভ করতে করতে ডিরেক্টরের কথাগুলো সে ভাবতে থাকে। এগুলো ভাবতে ভাবতে তার ড্রাইভিং থেকে মনোযোগ সরে যায়, আর রাস্তায় একটি গাড়ির সঙ্গে তার সংঘর্ষ হয়। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হলো, ডাক্তার তাকে জানায় এত খারাপ অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও এলিজাবেথের শরীরে গুরুতর কোনো আঘাত লাগেনি। এটা তার একটা সৌভাগ্য ছিল। যাই হোক, এরপর এলিজাবেথকে হসপিটাল থেকে রিলিজ করে দেওয়া হয়, কিন্তু সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল, কারণ সে রাস্তায় তার ছবিযুক্ত পোস্টারকে ছিঁড়ে ফেলতে দেখেছে। এখানের একটি নার্স তার পিঠের হাড় পরীক্ষা করে। এরপর সে তার কাপড়টিকে দিয়ে দেয়। এলিজাবেথ যখন হসপিটাল থেকে বের হয়, তখন সে বুঝতে পারে নার্স তার কোটের মধ্যে একটি মেসেজ দিয়েছে। মেসেজে লেখা ছিল, এটি আমার জীবন পরিবর্তন করে দিয়েছে। এর সাথে একটি ড্রাইভও ছিল। সেখানে লেখা ছিল দি সাবস্ট্যান্স। ঘরে আসার পর সে ড্রাইভটিকে ওপেন করে, যেখানে দি সাবস্ট্যান্স নামের একটি তরলের ব্যাপারে তথ্য দেওয়া হচ্ছিল। এই সাবস্ট্যান্সটি অনেক বেশি কার্যকরী ছিল, আর এই সাবস্ট্যান্স যে কোনো বৃদ্ধ মানুষকে তার নতুন যৌবন ফিরিয়ে দিতে পারে। এই সাবস্ট্যান্স তরলটির সাথে আরো একটি তরল আছে, যেটা মূলত দুনো ভেরিয়েন্ট, অর্থাৎ পুরনো শরীর এবং নতুন শরীরকে একসাথে কানেক্টেড রাখত। এই কাজগুলো অতটা সহজ ছিল না, কিন্তু অনেক বেশি কঠিনও ছিল না। যে মানুষ এই সাবস্ট্যান্সটি ইউজ করবে, তার প্রতি 7 দিন পর পর দুনো ভেরিয়েন্ট অ্যাক্টিভ করতে হবে। আর নতুন ভেরিয়েন্ট অর্থাৎ যৌবন বডিকে স্টেবিলাইজ রাখার জন্য প্রতিদিন সেই নতুন বডিতে একটা ইনজেকশন লাগাতে হবে, যেটার মধ্যে একটি বিশেষ সাবস্ট্যান্স অর্থাৎ পদার্থ থাকবে, যেটা পুরনো বডির মেরুদণ্ড থেকে বের হবে। যখন একটি ভেরিয়েন্ট অর্থাৎ একটি বডি অ্যাক্টিভ থাকবে, তখন সেই সময়ে অপর বডিটি অজ্ঞান অবস্থায় থাকবে। এলিজাবেথের কাছে প্রথম এগুলোকে মিথ্যে মনে হয়, আর সেই ড্রাইভটিকে নিয়ে সোজা ডাস্টবিনে ফেলে দেয়। কিন্তু রাতে তার ঘরে থাকা সব পুরস্কার এবং তার যৌবনের ছবিগুলো তাকে ডিস্টার্ব করতে থাকে। তখন সে রাগে ড্রাইভটিকে ডাস্টবিন থেকে বের করে সেই নাম্বারে কল দিয়ে দেয়।
দেয় আর বলে আমি সেই সাবস্টান্সটি অর্ডার করব। ফোনের অপর দিকে যে মানুষ তার সাথে কথা বলছিল সে তার সাথে বেশি কোনো কথা না বলে শুধুমাত্র তার ঠিকানা জিজ্ঞাসা করে। এরপর তাকে একটি জায়গার অ্যাড্রেস দিয়ে তার ফোনটিকে কেটে দেয়। এর পরের দিন সকালে সে নিউজ পেপার পড়ছিল, সেখানে সে একটি বিজ্ঞাপন দেখতে পায়। সেখানে যে বিজ্ঞাপনটি লাগানো হয়েছিল এটা মূলত তারা এলিজাবেথকে রিপ্লেস করার জন্য নতুন একটি মডেলের ইন্টারভিউ নেওয়ার জন্য অ্যাড লাগিয়েছে, যেটা দেখতে পেয়ে এলিজাবেথ অনেক বেশি হতাশ হয়ে পড়ে। এই নিউজ পেপারটির সাথে তার কাছে একটি খাম আসে যেটা কিনা কালো রঙের ছিল। এলিজাবেথ যখনই সেই খামটিকে খোলে তখন সেখানে সে একটি নাম্বার দেখতে পায়। এরপর এলিজাবেথ সেই লোকটির ফোনে বলা অ্যাড্রেসে পৌঁছায়, যেটা ছিল মূলত একটি গোপন লকার। যে কার্ডটি এলিজাবেথের খামের মধ্যে দেয়া হয়েছিল সেটার সাহায্যে সে এই জায়গাটিতে অ্যাক্সেস করে ভিতরে প্রবেশ করে। সেখানে সে নিজের লকারটি খুলে দেখতে পায় সেখানে একটি বক্স ছিল। বক্সটিকে নিয়ে এলিজাবেথ ঘরে চলে আসে। ঘরে এসে সে দ্রুত বক্সটিকে খোলে। সেখানে অনেক কিছুই ছিল, যেমন একটি সিরাম এবং ইনজেকশন, যেটাকে শুধুমাত্র একবারই ইউজ করতে হবে। সাথে অ্যাক্টিভেটর স্টেবিলাইজারও রয়েছে, যেটা দিয়ে তাকে প্রতিদিন নতুন যৌবন বডিকে স্টেবিলাইজ করতে হবে। আর এগুলো সে আগে থেকেই পেন ড্রাইভ থেকে শিখে ফেলেছে। এখন প্রতি সপ্তাহে বডিকে চেঞ্জ করার জন্য একটি বিশেষ ধরনের পাইপ দেওয়া হয়েছে বডিকে সুইচ করার জন্য, এবং শেষে নতুন এবং পুরাতন বডির জন্য বিশেষ ধরনের খাবারও দেওয়া হয়েছে। এলিজাবেথ এরপরে ওয়াশরুমে চলে যায়, যেখানে সে দীর্ঘ সময় তার বডিটিকে দেখছিল। সে সিদ্ধান্ত নিতে পারছে না তার এটা করা উচিত কি উচিত না। অনেকক্ষণ ভাবার পর সে ওই গ্রিন কালারের সাবস্টার নিজের মধ্যে ইনজেক্ট করে নেয়। ইনজেকশন লাগানোর কিছুক্ষণ পরও তার কিছুই হয় না, কিন্তু একটু পরই তার অসহ্য যন্ত্রণা শুরু হয়। সেই যন্ত্রণায় সে ছটফট করতে থাকে। তখন আমরা তার চোখের আইসবলগুলোকে ডাবল হতে দেখতে পাই। এরপর তার কোমর থেকে পিঠ পর্যন্ত ফেটে সেখান থেকে একটি নতুন যৌবনের মেয়ে বেরিয়ে আসে। এটা মূলত এলিজাবেথের নতুন ভেরিয়েন্ট, অর্থাৎ তার নতুন বডি। অর্থাৎ এলিজাবেথ যখন নতুন বডি পায় তখন সে বিশ্বাসই করতে পারে না এটা কাজ করেছে। সে এতটাই সুন্দরী এবং যৌবনবতী হয়ে গিয়েছে তা সে কল্পনাও করতে পারেনি। অনেকক্ষণ নিজের সৌন্দর্য দেখার পর এলিজাবেথ তার পুরনো বডির পেছনে সেলাই করতে শুরু করে। এরপর সে পুরনো বডিকে বাঁচিয়ে রাখার জন্য কোম্পানি থেকে যে খাবারগুলো দেওয়া হয়েছিল সেগুলো সে পুরনো বডিতে প্রবেশ করায়। রাতে সে তার সৌন্দর্য অনেক উপভোগ করে, কিন্তু সকালে যখন সে ওঠে তখন তার নাক থেকে রক্ত বের হচ্ছিল। এটা দেখতে পেয়ে সে প্রচন্ড টেনশন করতে থাকে। তখনই তার মনে পড়ে তাকে তো একটা স্টেবিলাইজার দেওয়া হয়েছিল বডিকে অ্যাক্টিভ রাখার জন্য, আর তাকে বলা হয়েছিল প্রতিদিন তার নতুন বডিকে অ্যাক্টিভ রাখার জন্য পুরনো বডির মেরুদণ্ড থেকে সিরাম বের করে নিজের শরীরে প্রবেশ করাতে হবে। তাই সে দ্রুত তার পুরনো বডি থেকে সিরাম বের করতে থাকে। এরপর একদিনের হিসাব অনুযায়ী তার শরীরে সেটাকে প্রবেশ করায়, যার ফলে সে পুরোপুরি নর্মাল হয়ে যায়। সে এখন অনেক কনফিডেন্সের সাথে কাপড় পরে বাহিরে বের হয় আর যেতে থাকে সেই শো এর অডিশনে যেখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। সেখানে এলিজাবেথের সৌন্দর্য দেখে সবার হুশ উড়ে যায়। ডিরেক্টর তাকে দ্রুত সিলেক্ট করে নেয়। এলিজাবেথ এখানে তার নাম বলে সু। ইন্টারভিউতে সিলেক্ট হওয়ার পর তার মনে পড়ে যায় তাকে তো প্রতি সপ্তাহে বডি চেঞ্জ করতে হবে। তাই সে একটা বাহানা বানিয়ে ডিরেক্টরকে বলে আমার মা অসুস্থ, তাই তাকে প্রতি মাসে 2 বার গ্রামে যেতে হয়, অর্থাৎ মাসের 2 সপ্তাহ সে কাজে থাকবে না। ডিরেক্টরও কোনো কিছু না ভেবে তার শর্ত মেনে নেয়, আর ফাইনালি সে এই জবটিকে পেয়ে যায়। এরপর থেকে সে শো এর শুটিং এ অনেক এনজয় করতে থাকে, আর একের পর এক তার স্টাইলিশ ছবি উঠানো হয়। আর বলতে বলতে তার বিলবোর্ড আর অ্যাড পুরো শহরে চলতে শুরু করে। সে অনেক ফলোয়ার এবং অনেক সুনাম অর্জন করে ফেলে। এভাবে করে থাকতে থাকতে 6 দিন কেটে যায় এলিজাবেথের এই নতুন বডিতে। আর আজকে সপ্তাহের 7ম দিন, অর্থাৎ তাকে তার বডি শিফট করার দিন। আর আজ থেকে পুরো 1 সপ্তাহ তাকে পুরনো বডিতে থাকতে হবে। বডি শিফট করার পর এলিজাবেথ নতুন বডিতে ফুডগুলো অ্যাটাচ করে দেয়। এরপর সে তার অফিসে চলে যায়। সেখানে ডিরেক্টর তার পারিশ্রমিকের বিনিময়ে তাকে একটা গিফট দেয়, সাথে তাকে অনেক অপমান করে শো থেকে বের করে দেয়, যার কারণে ঘরে এসে এলিজাবেথের অনেক বেশি খারাপ লাগতে থাকে। যাই হোক, এর পরের দিন এলিজাবেথ নিউজ পেপারের সাথে একটি খাম পায়, যেটা কিনা ওই কোম্পানি থেকেই এসেছে, যেখান থেকে তাকে মূলত সাবস্টান্স দেওয়া হয়েছিল। খামের মধ্যে একটি মেসেজ ছিল যেখানে বলা হয়েছে তার নতুন ফুড চলে এসেছে। এলিজাবেথ এরপর সেই স্থানে গিয়ে ফুডগুলো নিয়ে আসে। এখন 7 দিন পূর্ণ হয়ে যায় আর এলিজাবেথ আবারও শুতে কনভার্ট হয়ে যায়,
অর্থাৎ সে তার নতুন বডিকে আবারও অ্যাক্টিভ করে ফেলে। এখন সু বডিগুলোকে এভাবে এখানে ফেলে রাখতে পারবে না, তাহলে যে কোনো সময় সে ধরা খেতে পারে। তাই সে সিদ্ধান্ত নেয় সে তার ঘরের ভেতরে একটি দেয়াল ভেঙে সেখানে এলিজাবেথের বডিকে লুকিয়ে রাখবে। তো প্ল্যান অনুযায়ী সু কাজে লেগে পড়ে, কিন্তু এগুলো করতে গিয়ে অনেক শব্দ হচ্ছিল, যার কারণে আশেপাশের প্রতিবেশীর অনেক বেশি সমস্যা হচ্ছিল এবং কিছুক্ষণ পর একজন প্রতিবেশী তাকে অভিযোগ দিতে আসে। কিন্তু তখন সে সুয়ের সৌন্দর্য দেখে আর বেশি অভিযোগ দেয় না এবং বলে যদি কোনো সাহায্য লাগে তাহলে আমাকে ডেকে নিও, আমি তোমার পাশের ঘরেতেই থাকি। কিন্তু সু তো সিক্রেট কাজ করছিল, তাই সে লোকটির মুখের উপর দরজা বন্ধ করে দেয়। এরপর সে অনেক কষ্ট করে ফাইনালি একটা গোপন রুম তৈরি করে ফেলে, যেটার মধ্যে এলিজাবেথের বডিকে লুকিয়ে রাখা হয়, সেই সাথে তার সব ছবিগুলোও লুকিয়ে রাখে। এর কিছুদিন পরেই এলিজাবেথ তার এই নতুন বডি নিয়ে এত মজা করছিল যে সে ভুলে গিয়েছিল আজকে তার বডি শিফটিং এর দিন, সাথে তার পুরনো বডিরও খাবার শেষ হয়ে গিয়েছিল। সেদিন সে একটি ছেলেকে ঘরে ডাকে, কিন্তু রাতে যখন সে কাজে ব্যস্ত ছিল তখনই হঠাৎ করে তার নাক দিয়ে রক্ত বের হতে থাকে, সাথে তার পুরো শরীরে যন্ত্রণা শুরু হয়। সে বুঝতে পারে আজকে তার শিফটিং এর দিন ছিল, কিন্তু শিফট করার বদলে তাকে লোভে পেয়ে বসে। সে আরো কিছু সময় নতুন বডিতে থাকার সিদ্ধান্ত নেয় এবং সে পুরনো বডির মেরুদণ্ড থেকে সিরাম বের করে নিজের বডিতে ইনজেক্ট করে নেয়, যার ফলে সে পুরোপুরি ঠিক হয়ে যায়। কিন্তু এর পরিণাম কতটা ভয়ঙ্কর হতে চলেছে তা আমরা একটু সামনেই জানতে পারবো। তো আরো 7 দিন অর্থাৎ মোট 14টি দিন সু নতুন বডিতেই থেকে যায়। কিন্তু এরপর যখন সে বডি শিফট করে তখন সে দেখতে পায় তার একটি আঙুল খারাপ হয়ে গিয়েছে, আর এটা শুধুমাত্র তার অসাবধানতার কারণে হয়েছে। এলিজাবেথ এখন টেনশনে কোম্পানিতে কল করে আর জিজ্ঞাসা করে আমি একটি সাইকেল মিস করে দিয়েছি, আমি আমার বডিটিকে শিফট করিনি, যার কারণে আমার একটি আঙুল খারাপ হয়ে গেছে, এটা ঠিক করার কি কোনো সলিউশন আছে? তখন কোম্পানিও জবাব দেয় এটার কোনো সমাধান নেই, যেটা হয়ে গিয়েছে সেটা আর ঠিক হবে না। এটা শুনে সে অনেক ভয় পেয়ে যায়। কোম্পানি তাকে বোঝায় তুমি দুইজন নয় একজন, এক বডি থেকে তোমার আরেকটি বডি বের হয়েছে, তাই তোমার সতর্ক থাকতে হবে। যাই হোক, এলিজাবেথ তার নতুন ফুডগুলো নিয়ে একটা রেস্টুরেন্টে পৌঁছায়। সেখানে সে একজন বৃদ্ধ লোককে দেখতে পায় যে তার সাথে অদ্ভুতভাবে কথা বলছিল। এলিজাবেথের মনে পড়ে এই বৃদ্ধ লোকটির হাতে ঠিক তেমন একটা চিহ্ন আছে যেমনটা সে মেডিকেলে নার্সের হাতে দেখেছিল, অর্থাৎ এটা সেই নার্সেরই ওল্ড বডি। বৃদ্ধ লোকটি তাকে জিজ্ঞাসা করে তোমার নতুন বডি তোমাকে খাওয়া শুরু করেছে? এটা শুনে এলিজাবেথ অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর সে সেখান থেকে বেরিয়ে পড়ে আর ঘরে এসে সিদ্ধান্ত নেয় সে তার পুরনো বডিতেই খুশি থাকতে চায়। তাই সে তার বন্ধুকে ফোন করে দেখা করার জন্য। এরপর সে অনেক সুন্দর কাপড় চোপড় পরে রেডি হয় আর শুয়ের মতো সেম মেকআপ করে। কিন্তু যখন সে বাহির হচ্ছিল তখন সে শুয়ের যৌবন বডির পোস্টার দেখতে পায়, যার ফলে তার সমস্ত আশা ভরসা শেষ হয়ে যায়। সে রাগে তার মেকআপ এবং চুলগুলোকে এলোমেলো করে ফেলে আর ডিপ্রেশনের কারণে সে অনেক খাবার খেয়ে ফেলে। এর পরের দিন দেখা যায় সে একটা নতুন বডিতে সুইচ করে ফেলে, আর এটা এখন শুয়ের সময় ছিল। দেখা যায় সু যখন শুটিং এ ডান্স করছিল তখন সে তার শরীরে কিছু পরিবর্তন দেখতে পায়। সে ঘাবড়ে গিয়ে শুটিং সেরে ওয়াশরুমে চলে যায়, যেখানে সে তার কোমর থেকে এক্সট্রা কিছু একটা তার নাভি দিয়ে বের করে। তখন সে দেখতে পায় এটা একটা চিকেন, যেটা মূলত সে রাতে খেয়েছিল। এটা দেখতে পেয়ে সে খুবই ভয় পেয়ে যায় আর তখনই তার হঠাৎ করেই চোখ খুলে যায়, অর্থাৎ এতক্ষণ সে স্বপ্ন দেখেছিল। তো সকাল হওয়ার পর সে সত্যি সত্যি বডি সুইচ করে শুতে চলে আসে, কিন্তু সেখানে গিয়ে সে এটা দেখে ঘাবড়ে যায় যে সবাই শুটিং এর জিনিসপত্র ঘুষিয়ে ফেলছিল। একজন লোক বলে আজ থেকে শুটিং চলবে না। ঘাবড়ে যাওয়ার পর সে ডিরেক্টরের কাছে চলে যায়, যেখানে পরিচালক তার টেনশন খুশিতে বদলে দেয় আর বলে এটা এখন আর কোনো নর্মাল শো নেই, এটি একটি বিখ্যাত শো হয়ে গিয়েছে। সাথে সে শুকে নিউ ইয়ার হোস্ট করতে বলে। এটা শুনে তার খুশির সীমা থাকে না আর সে কিছু না ভেবেই ডিরেক্টরকে হ্যাঁ বলে দেয়, যদিও সে জানতো না নিউ ইয়ারের দিন তার বডিকে শিফট করতে হবে। এরই মাঝে তাকে আবারও লোভে পেয়ে বসে। সে আর নতুন বডি ছেড়ে পুরনো বডিতে যেতে চাচ্ছে না, তাই সে অনেকদিন নতুন বডিতে থাকতে শুরু করে। সে প্রতিদিন পুরনো বডি থেকে সিরাম বের করে তার শরীরে প্রবেশ করায়, যেটার প্রভাব তার পুরনো বডির উপরে পড়বে। এখন অনেকদিন পর সু যখন তার বডিকে শিফট করে তখন সে দেখতে পায় এলিজাবেথ পুরোপুরি বুড়ো হয়ে গিয়েছে, কারণ তার বডি থেকে অনেক সিরাম বের করা হয়েছে। সাথে সে পুরনো বডিকে অ্যাক্টিভ করেনি। এলিজাবেথ এখন তার অবস্থা দেখে নিজের উপর ঘৃণা করতে থাকে
সে রাগ করে তার ঘরে থাকা শুয়ের সমস্ত ছবি ছিঁড়ে ফেলে। সাথে সে তার রুমের জানালাতে একটি পর্দা লাগিয়ে দেয়, যেখান থেকে শুয়ের একটি বিলবোর্ড দেখা যায়। এরপর এলিজাবেথ কোম্পানিতে কল করে এবং তাদেরকে বলে এসব কিছুর কি কোনো সলিউশন আছে? আমি কি আমার সেই আগের বডিতে ফিরতে পারি? কোম্পানির লোক বলে আপনাকে প্রথমে বলা হয়েছে যেটা হয়ে গিয়েছে সেটা আর বদলানো যাবে না, তবে আপনার কাছে একটি উপায় আছে। যদি আপনি এই সব কিছুকে থামাতে চান তাহলে আপনি এখানেই থামিয়ে দিতে পারেন। এরপর আপনার ওল্ড ভেরিয়েন্ট অর্থাৎ আপনার পুরনো বডির সাথে আপনাকে পুরো জীবন কাটাতে হবে। কিন্তু এটাতে এলিজাবেথ রাজি হয় না। সে এটা শুনতে পেয়ে প্রচন্ড ডিপ্রেশনে পড়ে যায়। এরই মাঝে তার কাছে অফিস থেকে কল আসে। সে দ্রুত তার বডিকে শিফট করে নেয় আর আবারও সে তার ওল্ড বডি থেকে একসাথে 3 মাসের সিরাম সে নতুন বডিতে ইনজেক্ট করে নেয়। আসলে এই দুই বডির মন মানসিকতাই সেম, তাদের বুদ্ধি এবং জ্ঞানও একই রকম, কিন্তু বয়সের দিক থেকে পার্থক্য হওয়ার কারণে নতুন বডিটি অর্থাৎ শুয়ের বডির চিন্তা ভাবনা ভিন্ন। তাই এলিজাবেথ যখন তার নতুন বডিতে আসে তখন সে তার নিজের সৌন্দর্য দেখে লোভে পড়ে যায়। সে আর এলিজাবেথের মতো চিন্তা ভাবনা করতে পারে না, যার কারণে সে ভুল কাজ করে বসে। যাই হোক 3 মাস এলিজাবেথ নতুন বডিতে অনেক এনজয় করতে থাকে। সেই 3 মাস এতটাই খুশি ছিল যে সে ভুলেই গিয়েছে তার একটি পুরনো বডি আছে। আর বলতে বলতে নিউ ইয়ারের রাত্রি চলে আসে। সে আজও একটা ছেলেকে ঘরে এনেছে, কিন্তু তখনও সে বুঝতে পারে না তার বডিতে থাকা সিরামগুলো শেষ হয়ে গিয়েছে। তাই সে ওল্ড বডি থেকে আরো সিরাম বের করতে যায়, কিন্তু আজকে কোনো সিরাম বের হয় না। এটা দেখতে পেয়ে সে প্রচন্ড ভয় পেয়ে যায় আর সে কোম্পানিতে কল করে জিজ্ঞাসা করে আজকে ওল্ড বডি থেকে সিরাম বের হচ্ছে না, এখন এই মুহূর্তে তার কি করা উচিত? এই কথা শুনে কোম্পানির লোকগুলো বলে যদি পুরনো বডি থেকে সিরাম বের না হয় তাহলে এর মানে হচ্ছে আপনি সব সিরাম ব্যবহার করে ফেলেছেন। এখন আপনাকে পুরনো বডির শরীরে নতুন সিরাম তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, ততক্ষণ আপনি বডি সুইচ করে চলুন। এটা শুনে শুয়ের অবস্থা খারাপ হয়ে যায়। সে কিছু ভাবা ছাড়াই ওল্ড বডিতে নিজেকে সুইচ করে ফেলে আর এই আওয়াজগুলো সেই ছেলেটা শুনতে পায়। তার কাছে এই বিষয়টা অদ্ভুত লাগে যে এত রাতে শু কি কাজ করছে। তাই সেই জিনিসটাকে দেখার জন্য ওয়াশরুমে যায়, কিন্তু এই বুড়ো এলিজাবেথ দ্রুত ওয়াশরুমের দরজা লক করে দেয়। দেখা যায় এলিজাবেথ এখন অনেকটাই বৃদ্ধ হয়ে গিয়েছে। সে এতটাই বৃদ্ধ যে তার মাথার চুল পড়ে যায় আর তার শরীরের চামড়াগুলো ঝুলে গিয়েছে। তার থেকে হাঁটাচলা করতেও খুবই কষ্ট হচ্ছিল। ছেলেটি বৃদ্ধ মহিলার কণ্ঠ শুনতে পেয়ে সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। এরপর এলিজাবেথ কোম্পানিতে আবারও কল করে। সে বলে সে সবকিছু এখানেই বন্ধ করতে চায়। কোম্পানির লোকগুলোও তার কথায় রাজি হয়। এরপর কোম্পানি থেকে তাকে একটি টার্মিনেশন সাবস্ট্যান্স নিয়ে যেতে বলে। এলিজাবেথের বডি অনেক বেশি খারাপ দেখা যাচ্ছিল, তাই সে যতটুকু পারে কাপড় দিয়ে নিজের শরীরকে ঢেকে নেয়। এরপর নিজের টার্মিনেশন সাবস্ট্যান্সটি নিতে সেই স্থানে পৌঁছায়। টার্মিনেশন সাবস্ট্যান্স আনার পর সে শুয়ের শরীরে সেটাকে লাগাতে যাচ্ছিল, কিন্তু তখনই কোম্পানির তরফ থেকে বলা কথাগুলো মনে পড়ে। সেটা হলো তুমি যদি একবার টার্মিনেশন সাবস্ট্যান্স সেই শরীরে প্রবেশ করাও তাহলে তুমি এখন যে বডিতে আছো আজীবন তুমি সেই বডিতেই থাকবে। এটা ভেবে সে আর সুখে টার্মিনেশন দেয় না। সে আয়নায় যখন তার বডিকে দেখতে থাকে তখন তার শুয়ের প্রতি অনেক রাগ হয়, কারণ এই সব কিছু তার নতুন বডি অর্থাৎ শুয়ের জন্য হয়েছে। তাই সে রাগে টার্মিনেশন সাবস্ট্যান্সটি শুয়ের শরীরে প্রবেশ করিয়ে দেয়। কিন্তু সে যখন অর্ধেক সাবস্ট্যান্স প্রবেশ করিয়ে ফেলে তখন তার মনে পড়ে তাকে তো অনেক বেশি শো হোস্ট করতে হবে আর সামনের দিনগুলোতে সে অনেক অ্যাওয়ার্ড পেতে চলেছে। এলিজাবেথ এই সম্পূর্ণ অ্যাওয়ার্ডগুলো পেতে চায়, সে অনেক বেশি প্রশংসা পেতে চায়। এই ভেবে এলিজাবেথ তার অর্ধেক টার্মিনেশন সাবস্ট্যান্স শুকে দেয় না। তার মনে সন্দেহ জাগে সুকি আসলে মারা গিয়েছে। সে সুকে জাগানোর অনেক চেষ্টা করে, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পরেও শুয়ের জ্ঞান ফিরে না। তখন সে বডিতে সুইচ করার কথা ভাবে, কিন্তু বডিও সুইচ হয় না, কারণ শুয়ের বডিতে সিরাম নেই। এলিজাবেথ বুদ্ধি করে তার মেরুদণ্ড থেকে অ্যাক্টিভেটর বের করে সরাসরি শুকে লাগিয়ে দেয় আর এর কিছুক্ষণ পরে শু অ্যাক্টিভ হয়ে যায়। অর্থাৎ একই সময় এলিজাবেথের দুইটি ভেরিয়েন্ট অ্যাক্টিভ হয়ে যায়। অ্যাক্টিভ হতেই শু যখন তার সামনে টার্মিনেশন করা ইনজেকশনের অর্ধেক দেখতে পায় তখন তার ভেতরে সেটার অনুশোচনা হয়। সে খুবই টেনশন করতে থাকে এই বডির আবার কিছু হয়ে যাবে না তো। আর সে এলিজাবেথের উপর প্রচন্ড রেগে যায়, যার ফলে সে এলিজাবেথকে অনেক মারধর করতে থাকে। সে এলিজাবেথকে পুরো ঘরে তাড়িয়ে মারতে থাকে, সাথে এলিজাবেথের মাথা খাসার সঙ্গে বাড়ি খাওয়াতে থাকে, যার ফলে একটা সময় এলিজাবেথের মাথা ক্রাশ হয়ে যায় আর সে সেখানেই মারা যায়। এলিজাবেথকে মারা
মারার পর সু বুঝতে পারে সে অনেক বড় ভুল করেছে, কারণ সে আর ওল্ড বডি থেকে সাবস্ট্যান্স বের করতে পারবে না। যাই হোক, সে সেখানে সবকিছু পরিষ্কার করে শোয়ের জন্য বেরিয়ে পড়ে। সেখানে পৌঁছাতেই সবাই তাকে বড়সড়ভাবে ওয়েলকাম জানায়। তার কাছে এখানকার সবকিছুই ভালো লাগে, কিন্তু হঠাৎ করে তার শরীর খারাপ হতে থাকে, তার নাক থেকে রক্ত বের হতে থাকে, আর সে ঘাবড়ে গিয়ে ওয়াশরুমে চলে যায়। সে মুখ খুলতেই দেখতে পায় তার একটি দাঁত পড়ে গিয়েছে। এটা দেখতে পেয়ে সে যখন আরেকটি দাঁত টাচ করে তখন সেটাও খুলে পড়ে যায়। সে এখন বুঝতে পারে এলিজাবেথকে মারার ফলে তার বডিটা দুর্বল হয়ে যাচ্ছে, তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের চামড়া শুকিয়ে কাগজের মতো হয়ে যাচ্ছে। এখন সে যদি বেঁচে থাকতে চায় তাহলে তার থেকে কোনোভাবে অ্যাক্টিভেশন সিরাম লাগাতে হবে। তাই সে ঘরের দিকে যেতে থাকে, কিন্তু যখন সে লিফটের মধ্যে ছিল তখন তার হাতের নখগুলো খুলে যাচ্ছিল, এমনকি তার সাথে সাথে একটি কানও ছিঁড়ে পড়ে যায়। তার খুবই যন্ত্রণা হতে থাকে, সে খুবই ভয় পেয়ে যায়। কিন্তু তখন লিফটে একজন লোক ওঠে, আর এই লোকটি যতক্ষণ লিফটের মধ্যে ছিল সে নিজেকে নরমাল দেখাতে থাকে, যেন এখানে কিছুই হয়নি। এরপর সে দ্রুত ঘরে যেতে থাকে। ঘরে চলে যাওয়ার পর তার হঠাৎ করেই মনে পড়ে যায় কোম্পানির তরফ থেকে তাকে যে প্রথম সিরাপটি দেওয়া হয়েছিল সেখানে কিছু সিরাম এখনো রয়ে গিয়েছে, কিন্তু সিরামটিতে লেখা ছিল এটা শুধুমাত্র একবারই ব্যবহার করা যাবে। কিন্তু সে কোনো কিছুর পরোয়া না করে সেই সিরামটিকে নিজের শরীরে পুনরায় ইনজেক্ট করে, আর এটা করার পর শুয়ের আরো বেশি যন্ত্রণা হতে থাকে। প্রথমবারের মতো তার পিঠ আবারও ছিঁড়ে যায়, আর ভেতর থেকে শু এবং এলিজাবেথের মিশ্রণে অদ্ভুত এক ভেরিয়েন্ট বাইরে বেরিয়ে আসে, যেটাকে দেখতে ভয়ঙ্কর একটা মনস্টারের মতো লাগছিল। তার পুরো বডিটি একটা বিকৃত শরীরে রূপান্তরিত হয়। শুয়ের মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায় সে বুঝতেই পারে না তার সঙ্গে সব কি হয়ে গিয়েছে। সে ডিসাইড করতে পারছে না সে এখন সবার সামনে যেতে পারবে কিনা। এরপর এলিজাবেথ তার হাইব্রিড মুখের উপর একটি ছবি লাগিয়ে শোতে চলে যায়, কিন্তু যখনই সে স্টেজের মাইকের সামনে আসে তখনই তার মুখ থেকে ফটোটি পড়ে যায়, আর সবাই তার ভয়ঙ্কর চেহারা দেখতে পায়। অডিটোরিয়ামে থাকা সবাই স্তব্ধ হয়ে যায়। তখনই তার দেহের ভেতর থেকে কিছু একটা বাহিরে বেরিয়ে আসে। সবাই ভয়ে চিৎকার করতে শুরু করে, মানুষ এদিক ওদিক দিয়ে পালাতে শুরু করে। তখনই একজন লোক বেসবল দিয়ে এলিজাবেথের মুখে আঘাত করে, যার ফলে তার মুখ ফেটে এদিক ওদিক পড়ে যায়, আর তার বডি থেকে বের হওয়া রক্ত সেখানে থাকা সবার গায়ের উপর পড়ে যায়। সবাই ভয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে, আর এলিজাবেথের বডি ফেটে দুই টুকরো হয়ে যায়। আর সেখান থেকে অদ্ভুতভাবে এলিজাবেথের বডি থেকে কোনো একটা অদ্ভুত হেসরানো পোকা বাহিরে বেরিয়ে আসে, আর সেটা গিয়ে সেখানে পৌঁছায় যেখানে এলিজাবেথ স্পার্কাল নামের স্টারটি ছিল। তার পুরো বডি এখন শেষ হয়ে গিয়েছে, আর এখন শুধু তার চেহারাটি অদ্ভুতভাবে সেই স্টারের উপর বসেছিল, যেটা কিনা আকাশের দিকে তাকিয়ে হাসতে থাকে। আর তখনই সেটা ফেটে যায়, আর এখানে শুধু রক্তগুলো পড়ে থাকে। এর পরের দিন সকালে পরিচ্ছন্নতা কর্মী সেখানে সবকিছুই পরিষ্কার করে, আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।